জ্যোতি মালহোত্রা একজন ইউটিউবার, একজন ব্লগার, যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভিডিও বানাতো, ব্লগ তৈরি করত। আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ইন্ডিয়ান তথ্য পাকিস্তান আইএসআইয়ের হাতে তুলে দিত। এই জ্যোতি মালহোত্রা কে এবং কিভাবে সে এখানকার তথ্য পাকিস্তানের আইএসএফের হাতে তুলে দিত, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। নমস্কার, আমি দীপঙ্কর। এই জ্যোতি মালহোত্রার আজকে অনেক কথা আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। জ্যোতি মালহোত্রা যে তিনবার পাকিস্তানে গেছে, একটা সাধারণ মেয়ে যে 25,000 টাকার মাইনে চাকরি করত, হঠাৎ করে ব্লগ শুরু করে এবং তারপরে তার ইনস্টাগ্রামে 1 লাখ ফলোয়ার্স এবং ইউটিউবে 2.5 থেকে 3 লাখ মতো সাবস্ক্রাইবার। এরকম বুড়ি বুড়ি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স আমাদের ইন্ডিয়াতে অনেকের আছে, যাদের কাছে এত ফলোয়ার্স এবং এই মাপের সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু এই জ্যোতি মালহোত্রা, তার যদি আমরা লাইফস্টাইল দেখি, তার লাইফস্টাইলে কিন্তু যেভাবে সে লাইফস্টাইল করে, সেই লাইফস্টাইল কিন্তু এই ফলোয়ার্স এবং এই সাবস্ক্রাইবারে আসে না। যাদের এই ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছে, এর চেয়ে অনেক বেশি ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার রয়েছে অনেকে, তারা কি এত টাকা ইনস্টা থেকে এবং ইউটিউব থেকে আর্ন করতে পারে যে এইভাবে লাইফস্টাইল কাটাতে পারে? কারণ একজন ইউটিউবার, ব্লগার যে 3বার পাকিস্তানে গেছে, পাকিস্তানের সাথে এত ভালোবাসা কিসের জন্য তিনবার তিনি পাকিস্তান গেছে এবং পাকিস্তান গভর্নমেন্ট কেন তাকে 3বার ভিসা দিয়েছে? পাকিস্তানে এমন কি আছে দেখার মতো? যদিও বা আমার ভালো লাগে, আমি পাকিস্তান দেখতে যাব, একবার গেলাম, কিন্তু পাকিস্তানে তিনবার কেন? এবং চীনেও গেছেন তিনি, এই বোন, এই মহিলা যিনি তিনবার চীনে গেছেন। বিশেষ করে ভারতের যে সেন্সিটিভ জায়গা অরুণাচল প্রদেশেও তিনি গেছেন এবং সবচেয়ে বড় কথা, পেহেলগাঁওতে তিনি 2025-এ জানুয়ারি মাসে তিনি সেখানে গেছিলেন এবং ঠিক তারপরেই মার্চ মাসে তিনি পাকিস্তান যান। 2বার তিনি পেহেলগাঁওতে গেছিলেন, একটা হচ্ছে 2024-এ আর একবার 2025-এ জানুয়ারিতে। কিন্তু কোন সময় গেছেন? শীতের সময়। আমরা সবাই যদি দেখি গুগলে সার্চ করে, পেহেলগাঁওতে কিন্তু ঘোরার সময় হচ্ছে এই গরমের সময়, মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময়টা। কিন্তু সাধারণত লোক পেহেলগাঁওতে এই সময়, মানে শীতের সময় কেউ যায় না। কিন্তু এই ভদ্রমহিলা, তিনি কিন্তু শীতকালে ওখানে গেলেন। কেন গেলেন? পেহেলগাঁওতে শীতকালে গিয়ে তিনি কি করলেন এবং ঠিক তারপরেই কেন তিনি পাকিস্তান চলে গেলেন? আর পাকিস্তান কেন তাকে এত ভিভিআইপি আদরে তাকে স্বাগত করে? আর একটা সাধারণ ঘরের মেয়ে এত সুন্দর লাইফস্টাইল কিভাবেই অতিবাহিত করতে পারে? কোথা থেকে আসে এত টাকা? আজকে এইসব প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবো এই ভিডিওতে, যে কিভাবে এই জ্যোতি মালহোত্রা, একজন ব্লগার, কিভাবে ইন্ডিয়ান তথ্য পাকিস্তান আইএসআইয়ের হাতে তুলে দিত, কিভাবে ভারতে থেকে ভারতের বিরুদ্ধে গদ্দারি করত। আজকে আপনাদেরকে এই ভিডিও দেখতে হলে সমস্ত ভিডিওটা দেখতে হবে। এই জ্যোতি মালহোত্রা তিনি মারিয়াম নওয়াজের সাথে ইন্টারভিউ করেছেন। এই মারিয়াম নওয়াজটাকে, এই মারিয়াম নওয়াজ হচ্ছে পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নওয়াজ শরীফের মেয়ে। নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে বুঝতে পারছেন কানেকশনটা কোথায়? একজন সাধারণ ব্লগার, সে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাইয়ের মেয়ের ইন্টারভিউ করছে। এত বড় কানেকশন কিভাবে তৈরি করতে পারে একজন সাধারণ 1 লাখ ফলোয়ার্স এবং 2.5 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার? সে গিয়ে পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার ইন্টারভিউ করছে এবং সেই মুখ্যমন্ত্রীকে, যিনি হচ্ছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তার একটা রক্তাক্ত একটা কানেকশন রয়েছে। এবং এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের আধিকারিক দানিশ ওর ভালো বন্ধু আইএসআই শাকিরের নাম চেঞ্জ করে তার মোবাইলে জেট রামধাবা নামে সেভ করা রয়েছে। কেন? আপনার যদি মনে কোনো দাগ না থাকে, কোনো যদি কাদা না থাকে, তাহলে আপনি পাকিস্তানের আইএসআই শাকিরের নাম আপনার নিজের মোবাইলে জেট রামধাবা হিসাবে কেন আপনি সেভ করলেন? এই প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। চলুন আপনাদেরকে শুরু থেকে বোঝাই যে
এই জ্যোতি মালহোত্রাটা কি? জ্যোতি মালহোত্রা একজন ইউটিউবার যে সাধারণ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ব্লগ বানাতো। এবং কোথায় ব্লগ বানাতো? ঠিক ইন্ডিয়ান যে সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে, মানে অরুণাচল প্রদেশ, কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, পাকিস্তান। পাকিস্তানে তিনবার ভিসা নিয়ে সে পাকিস্তানে গেছে এবং পাকিস্তানে যখনই গেছে সে জামাই আদর পেয়েছে। এবং পাকিস্তানের আধিকারিক দানিশ ওর খুব ভালো বন্ধু ছিল। এই যে কানেকশনটা কিভাবে তৈরি হচ্ছে, এই মারিয়াম নওয়াজ কিভাবে ইন্টারভিউ নিতে পারলো? একজন সাধারণ ইউটিউবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রথম মহিলা সিএম এবং পাকিস্তানের তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর একেবারে ঘরের রিলেশনে একজনের ইন্টারভিউ একজন ইউটিউবার গিয়ে কী করে নিতে পারে? তাহলে ডাল মে কুছ কালা হ্যাঁ। এবার আপনাদেরকে ভেঙে বোঝাবো যে কারণটা কি, কেন এই ঘটনাটা এটা করলো এবং কিভাবে করলো। কারণ দুটো হতে পারে। পাকিস্তানের প্রতি এই ভদ্রমহিলা জ্যোতি মালহোত্রা তার একটা খুব ভালো ভালোবাসা তৈরি হয়ে গেছিল, কারণ দানিশের সাথে ওর একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। দানিশ ওখানকার একজন পাকিস্তানের একজন আধিকারিক। তো পাকিস্তানের আধিকারিককে ভারতের খবর যদি দিতে পারে তাহলে ভালোবাসাটা আরও বেশি গুরুত্ব পাবে। তো তাই ভালোবাসার খাতিরে পাকিস্তানের আধিকারিক দানিশের সাহায্য করতে গিয়ে হয়তো জ্যোতি মালহোত্রা এই কাজগুলো করত। অথবা একটা সাধারণ মিডিল ক্লাস ঘরের মেয়ে একটা হাই ক্লাস লাইফস্টাইলকে অতিবাহিত করতে হলে কিভাবে করবে? প্রচুর অর্থের দরকার। তাহলে সেই অর্থ যদি নিতে হয় তাহলে পাকিস্তানের কাছ থেকে প্রচুর পরিমাণ আইএসের কাছ থেকে অর্থ পেয়েছে, যার ফলে সেই অর্থের মাধ্যমে সে এত সুন্দরভাবে লাইফস্টাইল করতো, এত বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এত ব্লগ তৈরি করা। কারণ যদি আমি এই জ্যোতি মালহোত্রার প্রিভিয়াস রেকর্ড দেখি বা তার যদি আমি আগের ভিডিওগুলো দেখি বা তার আমি যদি লাইফস্টাইল পেছনে যাই, আমরা দেখি যে সে কিন্তু একটা মিডিল ক্লাস ঘরের মেয়ে এবং তার বাবা ইন্টারভিউতে বলেছে সে দিল্লিতে একটা 25,000 টাকার মাত্র চাকরি করত। কিন্তু সেখান থেকে তার লাইফস্টাইল এত দ্রুত চেঞ্জ কিভাবে? তো এই দুটো প্রশ্ন হতে পারে। যাই হোক, যে কোনো কারণেই হোক, কিন্তু ভারতের সাথে যে একটা গাদ্দারির তার কিন্তু একটা স্পষ্ট প্রতিচ্ছবি এই জ্যোতি মালহোত্রার কাছ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যদি তার মনে যদি কোনো কালো দাগ না থাকতো তাহলে কি করে আইএসআই সাকিরের নাম চেঞ্জ করে জেট রমধাওয়া নাম সেভ করেছে নিজের মোবাইলে? পাকিস্তানের একজন আইএসআই তার নাম চেঞ্জ করে নিজের মোবাইলে জেট রমধাওয়া লিখেছে। এটাও কি কোইন্সিডেন্স বলা যেতে পারে? অনেকে জিজ্ঞেস করতে চাইছে যে একজন ইউটিউবার, একজন ব্লগার কেন এই কাজ করবে, কি জন্য এই কাজ করবে? তো কি জন্য করবে আপনাদেরকে আমরা জানালাম। এবার কিভাবে করতে পারে সেটা একটু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলছি। একজন ইউটিউবার, একজন ব্লগার খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে, কারণ তার কাছে একটা পাওয়ার আছে যার সাথে সে মানুষকে খুব তাড়াতাড়ি একটা পাবলিসিটি দিতে পারে। তো পাবলিসিটি সবাই চায়, তো পাবলিসিটির জন্য কেউ তার কাছে খুব তাড়াতাড়ি অ্যাটাচ হতে পারে, তার সাথে কানেকশন হতে পারে। ধরুন কোনো একটা সেন্সিটিভ জায়গায় সেখানে গিয়ে, ধরুন সেনাবাহিনী যেখানে রয়েছে, কারণ তিনি ভারতের মেয়ে, কোনো সেনাবাহিনী যেখানে রয়েছে সেখানে গিয়ে একটা মোবাইল নিয়ে যদি একটা ভিডিও করা হয়, ধরুন এটা আমার মোবাইল, এই মোবাইল নিয়ে যদি আমি ভিডিও করি, এই দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর্মি ক্যাম্পের ঠিক পেছনে এবং আমার পেছনেই দেখছেন এই আর্মি ক্যাম্প যেখানে আর্মিরা থাকে এবং যেখানে থেকে এখান থেকে আর্মিদের কানেকশন তৈরি হয়, যেখান থেকে এই হচ্ছে তার রুট, এই হচ্ছে তার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা ভালো করেই বুঝতে পারছেন আমরা এখন এই জায়গায় ঠিক এই স্পটে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং আপনারা জানেন যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে একটা লোকেশন শেয়ার করার একটা অপশান আছে, যে লোকেশনের মাধ্যমে জিও ট্যাগ কন্টেন্ট, আপনি যদি সেখান থেকে যদি ট্যাগ করে দেন লোকেশন, তাহলে মুহূর্তের মধ্যে সেই লোকেশন কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। তাহলে ধরাই যেতে পারে যে এই জ্যোতি মালহোত্রা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে যে ভিডিওগুলো বানাতেন, সেই ভিডিওগুলো তাকে সেখানকার লোকেশন ট্যাগ করতেন, করে সোজাসুজি আইএসের কাছে সেগুলো, আইএসআইয়ের কাছে সেগুলো পৌঁছে যেত এবং খুব সহজেই পাকিস্তান বুঝতে পারত যে ভারতের কোন জায়গায় আর্মি রয়েছে, কোন জায়গা থেকে ঢুকলে আর্মিকে অ্যাটাক করা যাবে বা কোন লোকেশন, এক্স্যাক্ট লোকেশন পয়েন্ট কিন্তু পাকিস্তান আইএসআইয়ের কাছে পৌঁছে যেত। এবং এইভাবেই
জ্যোতি মালহোত্রা খুব সহজেই মানুষের সাথে মিশে যেত, মিশে গিয়ে ভারতের ইনফরমেশন আইএসআই এর কাছে পৌঁছে দিত, পাকিস্তান আইএসআই এর কাছে, যার ফলে পাকিস্তানের কাছে কিন্তু খুব সহজেই ভারতের সমস্ত তথ্য, গুপ্ত তথ্য খুব ইজিলি পেয়ে যেত। এখনকার আর সেই রকম জাসুসি তো নয় যে আপনি খাতাপত্র বই লুকিয়ে নিয়ে বগলে করে আপনি গিয়ে ওপারে পৌঁছে দিচ্ছেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য আপনি নিমেষে আপনি বিশ্বের কাছে পৌঁছে দিতে পারেন। সবচেয়ে সাসপেক্ট জনের পয়েন্ট হচ্ছে যে আজকে এই জ্যোতি মালহোত্রা তিনি যে কটা ব্লগ তৈরি করতেন, যে কটা ব্লগ বানাতেন, সেগুলো কিন্তু খুব ইন্ডিয়ার সেন্সিটিভ জায়গায় বানাতেন। আরও তো বিশ্বের অনেক জায়গা ছিল ঘোরার, কিন্তু সেখানে যেতেন না। তিনি চীনে যেতেন বারবার, তিনি পাকিস্তানে যেতেন, তিনি ভারতের যে সেন্সিটিভ জায়গাগুলো ছিল সেগুলোর ভিডিও বানাতেন। কেন বানাতেন, কার জন্য বানাতেন, একটা প্রশ্ন থাকছে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের যদি এই জ্যোতি মালহোত্রার ব্যাপারে আমরা যদি বলতে যাই, তিনি 2023-এ পাকিস্তানের হাইকমিশনের একটা ইফতার পার্টি হয়, যেখানে তিনি গেছিলেন এবং দানিশ তাকে ডেকেছিল, সেখানকার আধিকারিক, এবং সেখানে তিনি শাকির আর আলী হোসেনের সাথে তার দেখা হয়। আইএসআই এর দুজন ব্যক্তি শাকির এবং আলী হোসেনের সাথে তার দেখা হয়, এবং তিনি যখনই পাকিস্তানে যেতেন তখনই তিনি জামাই আদরে সেখানে যেতেন। তাহলে বুঝতেই পারছেন যে পাকিস্তানের জন্য এই জ্যোতি মালহোত্রার এত ভালোবাসা কেন ছিল। সবটাই কি কোইন্সিডেন্স? শীতের সময় পেহেলগাঁওতে যাওয়া, যেখানে সাধারণ মানুষ শীতে কেউ পেহেলগাঁওতে যায় না। আপনি গুগলে টাইপ করে দেখতে পারেন, আপনার হাতে মোবাইল আছে, যে পেহেলগাঁও ঘুরতে যাওয়ার বেস্ট সময় কোনটা বা ঘুরতে যাওয়ার সময় কোনটা, আপনার মোবাইলে সরাসরি দেখিয়ে দেবে যে সেটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে মাস। সে আপনি ওখানে ঘোরার একেবারে সুন্দর একটা সময়। কিন্তু আপনি গেলেন কখন? ঠিক জানুয়ারিতে, যেই সময় মানুষজন যায় না। আপনি সেই সময় গিয়ে সেখানের ভিডিও করলেন, এবং ভিডিও করার পর একেবারে জায়গাগুলোকে চিহ্নিত করিয়ে দিলেন পাকিস্তান আইএসআইয়ের কাছে। চিহ্নিত করার পর আপনি ঠিক মার্চে পাকিস্তান চলে গেলেন, এবং পাকিস্তান যাওয়ার ঠিক পরেই এপ্রিল মাসে পেহেলগাঁওতে এই ঘটনাটা ঘটে। তাহলে জঙ্গিদের কাছে খুব সহজেই একটা ইনফরমেশন হয়ে গেছিল যে কোথা থেকে ঢুকতে হবে এবং কোথা থেকে বেরোতে হবে, কোন সময় আর্মি এখানে থাকে না, বা কোন সময়টা গেলে আমরা অ্যাটাক করতে পারবো, কিভাবে এখানে ঢোকা যাবে, কিভাবে এখান থেকে বেরোনো যাবে, কিভাবে আমরা এখানে অপারেশনটা করব। কারণ তার কাছে তো রুট ম্যাপ তৈরি। কারণ ভারতে থেকে, ভারতের মেয়ে যদি ভারতের সমস্ত তথ্য পাকিস্তানকে যদি এইভাবে সরবরাহ করে আইএসআইয়ের হাতে, তাহলে তাদের কাছে তো সমস্ত জিনিসটা ক্লিয়ার। তাই তো তারা যখন আমাদের কাশ্মীরে যখন প্রবেশ করে, যখন পেহেলগাঁওতে যখন প্রবেশ করে, তখন তার কাছে পুরোপুরি রাস্তাটা খোলা ছিল, এবং সেই খোলা মাঠে সে এলোপাতাড়ি মানুষকে হত্যা করে এবং এখান থেকে খুব সহজেই পালিয়ে যায়। এবং পাকিস্তানের যেভাবে বড় বড় আধিকারিকদের সাথে তার যেভাবে একটা টাচ আপ ছিল, সেই টাচ আপ থেকে কিন্তু বোঝা যায় যে ডাল মে তো কুছ কালা হ্যায়। বুঝতে পারছেন যে ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারতে জন্ম হয়ে, ভারতের কাছে সমস্ত কিছু নিয়ে আজকে পাকিস্তানের কাছে, পাকিস্তান আইএসআইয়ের কাছে সমস্ত তথ্য এই জ্যোতি মালহোত্রা পৌঁছে দিত। তাহলে বুঝতে পারছেন একজন ইউটিউবার, একজন ব্লগার কিভাবে গুপ্তচর হিসেবে কাজ করতে পারে পাকিস্তানে, কিভাবে পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করতে পারে, কিভাবে এখানকার গুপ্ত তথ্যগুলো খুব নিমেষের মাধ্যমে তুলে দিতে পারে। কারণ যদি ওখান থেকে কোনো জঙ্গি এপারে আসে, সে যদি সেখানে ভিডিও করে, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা পুলিশ বা আর্মি তো সেখানে সেটা চোখে পড়ে যাবে। কিন্তু একজন ইউটিউবার, একজন ব্লগার, তার উপরে একটা মেয়ে, সুন্দরী মেয়ে, সে যদি সেখানে গিয়ে ব্লগ করে বা সেখানে ভিডিও বানায়, তো ভারতের তথ্য ভারতের কাছে আছে, এটা তো কেউ সন্দেহ করবে না। এবং খুব সহজে নিমেষেই পাকিস্তানে বসে বসে আইএসআইরা সমস্ত তথ্য এখানকার ওখানে পেয়ে যাচ্ছে, এবং কিভাবে হামলা করবে তার মাস্টার মাইন্ড, একটা ব্লু প্রিন্ট খুব সহজে তৈরি করতে পারছে। এইভাবেই ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের আইএসআইরা কন্ট্রোল করেছে। গুপ্তচর সমস্ত বিষয় তথ্য খোঁজা হচ্ছে, আরও বিভিন্ন রকমভাবে তাকে, তার ল্যাপটপ, তার মোবাইল, তার মেল, ইমেল সমস্ত কিছু সার্চ করা হচ্ছে। এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসছে, সেই তথ্য থেকে যে তথ্যগুলো আমরা পেলাম আপনাদেরকে আমি জানালাম। আগামী দিনে আরও তথ্য উঠে আসছে। তারপরে এই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে দেশদ্রোহী ঘোষণা করা হবে,
এই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অলরেডি 152 এবং 1923 ধারায় মামলা রুজু করা হয়েছে, যেটা খুব কঠিন ধারা, দেশদ্রোহী এবং দেশের ইনফরমেশন শত্রু দেশকে প্রভাবিত করার একটি ধারা। এই ধারায় সারা জীবন কারাজীবন হতে পারে এই জ্যোতি মালহোত্রার। কিন্তু জ্যোতি মালহোত্রা যে কাজটা করেছেন, যদি এটা কোইন্সিডেন্ট হয় তাহলে আলাদা কথা, কিন্তু যে তথ্য, যে প্রমাণ, যে রুট ম্যাপ আপনাদের কাছে আমি শেয়ার করলাম, কোনোটাই কিন্তু কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে না। তিনি পাকিস্তানকেই বারবার কেন বেছে নিলেন? কেন তিনবার পাকিস্তানে গেলেন? 2023-এ 10 দিনের ভিসা নিয়ে তিনি পাকিস্তানে যান, তারপর এপ্রিল মাসে 2024-এ তিনি পাকিস্তানে যান, আবার মার্চে 2025-এ তিনি পাকিস্তান যান। একজন ভারতীয় তিনবার পাকিস্তান যাওয়া, পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী, তার ইন্টারভিউ নেওয়া এবং পাকিস্তানের আধিকারিক দানিশের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করা এবং ISI শাকিরের নাম চেঞ্জ করে জেট রামধাওয়া নাম সেভ করা নিজের মোবাইলে। এবং সবচেয়ে বড় কথা, যেটা আপনাদেরকে আমি এখনো পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে তিনি নিজের আইডিতে শুধু দুজনকে ফলো করেছিলেন, এক নিজের আইডিকে আর একটা পেহেলগাঁও। তাহলে বুঝতে পারছেন কানেকশনটা কোথায়? এবং সর্বশেষে যে তথ্যটা আপনাদের দেবো, আপনি তো চমকে উঠবেন। সেই তথ্যটা হচ্ছে যে এই জ্যোতি মালহোত্রা যে একজন ইউটিউবার, একজন ব্লগার, যে নিজেকে ইউটিউব করতো, ব্লগ বানাতো, বিভিন্ন থাকতো ভারতে, জন্ম ভারতে, কিন্তু তার যে ইউটিউব আইডিটা খোলা হয়েছে কোথা থেকে জানেন? সেটা হচ্ছে পাকিস্তানের মাটি থেকে। মানে পাকিস্তানের মাটিতে তিনি ইউটিউব খুলেছেন, ইনস্টাগ্রাম খুলেছেন, তারপরে সেই আইডিকে ভারতে এসে চালাচ্ছেন। তো টোটাল কানেকশনটা দেখে কি মনে হচ্ছে? যাই আপনাদের মনে হোক না কেন, আজকে এই জ্যোতি মালহোত্রা যে কাজগুলো করেছে সেগুলো আমাদের ইন্টেলিজেন্টরা সার্চ করছে, সমস্ত তথ্য দেখা হচ্ছে খুঁটিয়ে। সমস্তটা যদি কোইন্সিডেন্স হয় তাহলে এতগুলো পর যে স্টেপ, সেগুলো কিভাবে মিলে যাচ্ছে? আর যদি তিনি পাকিস্তানের ওপরে যদি এতই ভালোবাসা থাকতো বা এতই ভালোবাসা আছে, সেই ভালোবাসার কারণটা কি সেটাও তো আমরা জানার জন্য উৎসুক, যে কেন এত ভালোবাসা এই জ্যোতি মালহোত্রার। কারণ ভারতে থেকে, ভারতের মাটিতে, ভারতে জন্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এত প্রেম কিসের জন্য? সো গাইজ, আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের ইউটিউব পেজ 24 TV। নমস্কার।